চন্দ্রেশ্বর হালদার, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি, সাউথ ক্যালকাটা গার্লস কলেজ। আজ আমি সুলতান যুগের এক অন্যতম শাসক ফিরোজ শাহ তুগলক তার জনহিতকর কার্যক্রম বিষয়ে আমি কিছু আলোচনা করব। আমরা জানি যে ভারতবর্ষের ইতিহাস একটা বড় অংশ জুড়ে সুলতানি যুগ। সেই সুলতানি যুগের সূচনা হচ্ছে 1206 খ্রিস্টাব্দে এবং এই সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছেন কুতুবউদ্দিন আইবক এবং সেই শাসন চলেছিল প্রায় 220 বছর ধরে। এবং সেই 20 বছর শাসনকালে আমরা দেখি যে মোট 5টা রাজবংশ দিল্লিতে রাজত্ব করে: দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, সুবেদ বংশ এবং লোধি বংশ। এই 5টি রাজবংশের মধ্যে তুগলক বংশের এক অন্যতম শাসক হচ্ছে ফিরোজ শাহ তুগলক। তার রাজত্বকাল 1351 থেকে 1387, প্রায় 37 বছর তিনি দিল্লিতে রাজত্ব করেছিলেন এবং তিনি অতি বৃদ্ধ বয়সে প্রায় 50 বছর বয়সে তিনি সুলতানের শাসক পদে উন্নীত হয়েছিলেন। এবং এই শাসক হিসেবে আমরা ফিরোজ শাহ তুগলককে দেখি যে তিনি ধর্মীয় ভাবাবেগ সম্পন্ন ব্যক্তি। রাজকার্য, যুদ্ধ জয় অপেক্ষা তিনি ধর্ম বিষয়ে বিশেষ করে আগ্রহী ছিলেন বা বিষয়ে বিশেষভাবে আগ্রহী ছিলেন। এবং তিনি যখন সিংহাসনে বসেই তিনি জনগণের সামনে প্রতিশ্রুতি দেন যে তিনি জনগণকে শাসন অপেক্ষা তাদেরকে তিনি সুরাহা বা তাদের জনকল্যাণে বিশেষভাবে নিয়োজিত থাকবেন। আমরা দেখি যে তার পরবর্তী শাসক মোহাম্মদ বিন তুগলক তিনি তার কর্মকাণ্ড দ্বারা জনগণের মধ্যে যথেষ্ট অস্বস্তিকর পরিস্থিতি বা অশান্তি সৃষ্টি করেছিলেন আর কি। এবং তিনি সিংহাসনে বসেই সেই ফিরোজ শাহ তুগলকের দ্বিতীয় পর্বে বেশ কিছু সুরাহা করতে তিনি উদ্যোগী হন। তিনি জনগণকে বলেন যে তিনি জনগণের কল্যাণ সাধন করবেন, তাদের যতটা সাহায্য করা যায়, তাদের যতটা হিত করা যায় সেটা তিনি উদ্যোগী হন। আমরা এর সঙ্গে একজন আরসি মহিলা বলছেন, "He was probably the first Muslim ruler in India who regarded the promotion of material welfare of subjects as more important duty of the king than war and conquest." অর্থাৎ তিনি রাজ্য বিজয় অপেক্ষা জনসাধারণের কল্যাণ সাধন, রাজ্য বিজয়, যুদ্ধ জয় অপেক্ষা তিনি জনগণের কল্যাণ সাধনে তিনি অধিকতরভাবে নিয়োজিত ছিলেন। আমরা তার কার্যাবলীগুলো আমরা এক একটু দেখার চেষ্টা করব। যে তিনি প্রথমেই জনগণের উপরে যে কর ভার ছিল সেই কর ভার তিনি লাঘব করতে উদ্যোগী হন। বিন তুগলক নানা কারণে তিনি রাজস্ব বৃদ্ধি করেছিলেন, জনগণের উপরে বেশ কিছু কর, অতিরিক্ত কর আরোপ করেছিলেন। বা তার পূর্ববর্তী শাসক আলাউদ্দিন খিলজি জনগণের উপরে বেশ কিছু অতিরিক্ত কর, যেমন চড়াই, ঘোড়াই, নানা রকম কর তিনি আরোপ করেছিলেন, যা জনগণের পক্ষে সে সময়ে দেওয়া সম্ভব ছিল না। তাই তিনি সিংহাসনে বা ক্ষমতায় উত্তীর্ণ হয়ে প্রথমে তিনি কর ভার লাঘব করেন। প্রায় 24 প্রকার কর, চড়াই, ঘোড়াই, এরকম মোট প্রায় 24 প্রকার কর তিনি জনগণের পক্ষে তুলে নেন এবং শরিয়াতে উল্লিখিত মাত্র 4 প্রকার কর তিনি সংগ্রহ করতে উদ্যোগী হন। এই করগুলো হচ্ছে খরচ, জিজিয়া, জাকাত, খামস। এছাড়া মৌলবীদের বা উলেমাদের পরামর্শক্রমে তিনি এগ্রিকালচার কর বা কৃষি কর তিনি সংগ্রহ করতে উদ্যোগী হয়েছিলেন। যাই হোক, প্রথমে কর ভাগ লাঘব করার পরে তিনি জনগণ যাতে তাদের আর্থিক উন্নতি করতে পারে, কৃষিকাজের সম্প্রসারণ হতে পারে, সেজন্য তিনি তার উদ্যোগে বেশ কিছু খাল খনন করেন। যে খালগুলো মূলত 4টি খাল ছিল, সেই খালগুলোর মাধ্যমে কৃষিক্ষেত্রে নদী থেকে কৃষিক্ষেত্রে মানে খাল কেটে কৃষিক্ষেত্রে জলসেচের ব্যবস্থা করলেন, যাতে উত্তর ভারতের বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চল কৃষিতে সম্পদে সম্পূর্ণ হলো, উন্নীত হলো এবং কৃষিকার্যের যথেষ্ট উন্নতি সম্ভব হল। নেক্সট আমরা দেখব যে এই ফিরোজ শাহ তুগলক তিনি
তার জনগণের কল্যাণ সাধনের জন্য বেশ কিছু উন্নতিমূলক এবং তাদের সেবামূলক কাজে তিনি উদ্যোগ করেন। আমরা দেখব যে আমাদের আধুনিক কালে বিভিন্ন রকম কর্মসূচি সরকার নিয়ে থাকেন, কন্যাশ্রী দিবস। অনুরূপভাবে আমরা দেখব যে সেই আজ থেকে প্রায় 750 বছর আগে ফিরোজশাহ তুগলক তিনিও জনগণের কল্যাণ সাধন, তাদের সমস্ত মানুষের সাহায্য করা, বিশেষ করে গরিব দুঃখী বা বিশেষ করে মুসলিম মেয়েদের যাদের বিয়ে না হচ্ছে তাদেরকে রাষ্ট্র থেকে সাহায্য করা, অনাথ বৃদ্ধ মহিলা তাদেরকে রাষ্ট্র থেকে সাহায্য করার উদ্যোগও তিনি নিয়েছিলেন। এই জন্য তিনি একটা ডিপার্টমেন্ট বা একটা বিভাগ করেছিলেন, সেই বিভাগের নাম হচ্ছে দেওয়ানি খয়রাত। এবং দেওয়ানি খয়রাত বলে তিনি বিভাগ করেছিলেন, যেখান থেকে গরিব দুঃখী মানুষদের সাহায্যের ব্যবস্থা করা হবে। এছাড়া সমসাময়িক পণ্ডিত, শিক্ষক বা মৌলবী, মক্ত পরিচালনা সংযুক্ত যে সমস্ত আধিকারিক ছিলেন তাদেরকেও রাষ্ট্র থেকে সাহায্যের ব্যবস্থা করা হতো। এরপর একটি বিভাগ ছিল, সেই বিভাগের নাম হচ্ছে দেওয়ানি ইস্তিহক নামে একটি দপ্তর স্থাপন করেছিলেন, যেখান থেকে প্রায় 4200 মানুষ আর্থিক সাহায্য পেতেন। অর্থাৎ তিনি যে শিক্ষা দীক্ষা, জ্ঞান বিজ্ঞানের উন্নতির পক্ষপাতী ছিলেন, এই সমস্ত দিক থেকে আমরা তা জানতে পারি। এছাড়া আমরা দেখব যে ফিরোজশাহ তুগলক তিনি আধুনিক কালে প্রতিটা সরকারের একটি জনকল্যাণমূলক লক্ষ্য হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। চিকিৎসা ব্যবস্থা মানুষের অতি প্রয়োজনীয় একটা অংশ বা পাঠ। এবং বর্তমান কালের মতো ফিরোজশাহ তুগলকের আমরা দেখি যে তিনিও সাম্রাজ্যের বিভিন্ন স্থানে, বিশেষ করে দিল্লি অঞ্চলে এবং সাম্রাজ্যের বিভিন্ন প্রদেশেও সরকারের উদ্যোগে চিকিৎসা কেন্দ্র খোলা তিনি ব্যবস্থা করেছিলেন। যে চিকিৎসা কেন্দ্রের নাম ছিল বিমারিস্তান বা দেওয়ানি দারুল শাফা বা বিমারিস্তান, এরকম নানা নামে সেই হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রগুলো পরিচিত ছিল। আর বিশেষ উল্লেখ্য যে এই চিকিৎসা কেন্দ্রগুলি বা চিকিৎসা দপ্তর কেন্দ্রগুলি বা সেগুলো ছিল বিনা পয়সায়, অর্থাৎ অবৈতনিক, কোনো রকম টাকা পয়সা ছাড়াই সেখানে সাধারণ মানুষ, গরিব মানুষ সেখানে ডাক্তার দেখানোর সুযোগ পেত। এবং ডাক্তারদেরও রাষ্ট্রীয়, মানে সবচেয়ে ভালো ভালো রাষ্ট্রীয় বা দেশের সবচেয়ে ভালো ভালো ডাক্তার তাদেরকে এখানে রোগী দেখতেই হতো। এবং যে সমস্ত অসুস্থ মানুষ তাদেরকে সেই সমস্ত চিকিৎসা কেন্দ্রে তাদের বিশেষ করে যারা খুব জটিল রোগে আক্রান্ত তাদেরকে সেখানে ভর্তির সুযোগ ছিল। এবং তাদেরকে সরকার থেকে বা বিনা ব্যয়ে, বিনা খরচায় তাদেরকে পথ্য, ঔষধ প্রভৃতিও সরবরাহ করা হয়। শুধুমাত্র দিল্লি অঞ্চলে নয়, তিনি প্রভিন্সিয়াল গভর্নর বা প্রাদেশিক শাসনকর্তাদের নির্দেশ দিয়েছিলেন যে তাদের নিজ নিজ এলাকায়, প্রদেশে অনুরূপ চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে এবং তাদেরকে সরকারি সাহায্যে তাদেরকে চিকিৎসার সুযোগ করে দিতে। এই সমস্ত দেখে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যুব অপেক্ষা অনেকটা অগ্রণী ছিলেন। যে সময়ে রাষ্ট্র শুধুমাত্র রাজস্ব আদায়, যুদ্ধ বিগ্রহ, রাজ্য জয়, এরকম কর্মকাণ্ড নিয়ে রাষ্ট্রনেতারা ব্যস্ত থাকতেন বা সুলতান শাসকরা ব্যস্ত থাকতেন, কিন্তু তা থেকে তিনি বেরিয়ে এসে জনগণের পাশে, জনগণের কল্যাণের জন্য তিনি বিশেষভাবে উদ্যোগ নিয়েছিলেন। তা আমরা এই সমস্ত তথ্য থেকে দেখতে পাচ্ছি। এছাড়া আমরা দেখি যে তিনি আধুনিক কালের মতো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ বা কর্ম বিনিয়োগ দপ্তর, আমরা 700 বছর আগেকার কথা বলছি, যে সময়ে রাষ্ট্রীয় উদ্যোগে এবং মুসলিম শাসন বা সেই সময়ে রাষ্ট্র তথা প্রশাসক বা প্রাদেশিক শাসকরা যা বলতেন সেটাই গাইতে হতো। এবং সেই সময় দাঁড়িয়ে তিনি যাতে যুব শক্তি বা যুবকরা তাদের মেধা এবং তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারেন, তারও তিনি ব্যবস্থা
করেছিলেন এবং তিনি দেশের নানা জায়গায় তিনি কর্ম বিনিয়োগ দপ্তর নামক দপ্তর স্থাপন করেন এবং যেখানে যুবকরা তারা তাদের নাম লেখাতে পারতেন এবং তাদের যোগ্যতা এবং বিধান অনুযায়ী সরকারি চাকরিতে নিযুক্ত সুযোগ পেতেন। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ দূরদর্শী পদক্ষেপ ছিল বলে আমি মনে করি। এছাড়া এই সমস্ত উদ্যোগের পাশাপাশি তিনি সুলতানি রাষ্ট্র ব্যবস্থাকে তিনি বিভিন্ন রকম নির্মাণ শৈলীর দ্বারা সমৃদ্ধ করতে উদ্যোগ নিয়েছিলেন। একাধিক অট্টালিকা, রাস্তাঘাট, কূপ, খাল, বিভিন্ন সংস্কার এবং নির্মাণ করে তিনি রাষ্ট্রকে বা রাষ্ট্র ব্যবস্থাকে সচল করতেও তিনি অনেকটা উদ্যোগী হয়েছিলেন। তিনি ছিলেন শিক্ষা সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক। তিনি ছিলেন শিক্ষা সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক, যাতে রাষ্ট্র উদ্যোগে শিক্ষা চর্চা হয় বা বিদ্যা চর্চা হয় সে ব্যাপারে তিনি উদ্যোগী হন। তিনি বিজ্ঞান ও শিক্ষাতে ব্যক্তিগত অনুরক্ত ছিলেন। বিজ্ঞান শিক্ষা বিদ্যা বা শিক্ষা চর্চার জন্য তিনি অসংখ্য মাদ্রাসা কলেজ তিনি প্রতিষ্ঠা করেন এবং তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করতে তিনি উদ্যোগী হয়েছিলেন এবং বিভিন্ন ঐতিহাসিকদের তিনি বিভিন্ন গ্রন্থ রচনা তিনি উৎসাহ জুগিয়েছিলেন। আমাদের জাতি এবং তিনি নিজেও একটা বই লিখছেন, যা থেকে আমরা তার বিজ্ঞান বিভাগের পরিচয় পাই। এবং তিনি বেশ কিছু সংস্কৃত গ্রন্থ, একজন মুসলিম শাসক এবং বিশেষ করে ধর্মীয় ভাবাপন্ন শাসক ফিরোজশাহ তুগলক তিনি বেশ কিছু সংস্কৃত গ্রন্থ ফার্সি ভাষায় অনুবাদেরও ব্যবস্থা করেছিলেন। বিভিন্ন রকম সংস্কৃত গ্রন্থ, বিশেষ করে পুরাণ সম্পর্কিত বেশ কিছু গ্রন্থ তিনি ফার্সি ভাষায় অনুবাদের ব্যবস্থা করেছিলেন, যাতে ফার্সি ভাষাভাষী মানুষ ভারতবর্ষের প্রাচীন সংস্কৃতি ধর্মীয় বিষয় বা ভাষা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। এবং তিনি আধুনিক কালের মতো বিভিন্ন বিদেশ থেকে লোকজনের এনে তিনি শিক্ষাদানের ব্যবস্থা করেছিলেন, যাতে শিক্ষা ব্যবস্থার উন্নতি আরো করা সম্ভব হয়। যাই হোক, এইভাবে আমরা দেখেছি শুধু রাষ্ট্রকে শাসন ব্যবস্থা নয়, রাষ্ট্রকে একটি উন্নততর জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে তিনি পরিণত করতে বিশেষভাবে উদ্যোগ দিয়েছিলেন। তাই ঐতিহাসিক সুলতান ফিরোজশাহ তুগলককে সুলতান যুগের আকবর বলে অভিহিত করেছে। তার এই কর্মকাণ্ড সমস্ত সুলতানি যুগ ধরে বন্দিত হয়েছিল এবং পরবর্তীকালেও তা বিশেষভাবে বন্দিত হয়ে আসছে।